মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Smoking and alcohol consumption is injurious to health. দুজন বন্ধু ঘোর আধারে ক্লান্ত চোখে তাকিয়ে আছে যুবতী পেয়ারা গাছটার দিকে। বৃষ্টির ফোঁটা পড়ে গাছের পাতাগুলো তুলছে। মাঝে মধ্যে বজ্রপাতের আলোয় গাছের সমস্ত শরীরটা দেখা যাচ্ছে। এমন সময় হঠাৎ আকাশে বাজ পড়ার ক্ষণিক আলোয় সমীর ও জগদীশ দেখল পেয়ারা গাছের গোড়ায় মাটি ফাঁক হয়ে দুম করে একটা হাত উপরে উঠে এলো। হাতে কোনো মাংস নেই, শুধু কঙ্কাল। তারপর ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে এলো একটা কঙ্কাল সার দেহ এবং একটা কালো বাতাস সেই কঙ্কাল করটির মধ্যে এমনভাবে পাক খেতে শুরু করেছে যে ওটাই যেন কঙ্কালের চালিকা শক্তি। হঠাৎ কঙ্কালটা দুজনের দিকে রোবটের মতো ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। তারা দুজনে হাত জোড় করে তার কাছে জীবন ভিক্ষা চাইছে। ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। কিন্তু না, আজ আর কোনো ক্ষমা নেই। সেই কঙ্কাল করটির মধ্যে দিয়ে খিলখিল করে হেসে ওঠে এই আধার মানবী পৈশাচিক নারী বলে উঠল, এই নে, তোদের ক্ষমা করে দিলাম। এই বলে মশা মারার মতো করে দুটো হাত দিয়ে দুজনের মাথা দুটো ফাটিয়ে দিতেই চারিদিকে ছিটকে গিয়ে পড়ল টাটকা তাজা ঘিলু ও মগজ। আজকের গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। 38A বেচুট স্ট্রিটের আজকের বিশেষ নিবেদন লেখক অমিয় নস্করের কলমে সহবাস। আজকের গল্প পাঠে দেবাঞ্জন ও গল্পের সূত্রধর আমি সৌরভ। প্রধান চরিত্রে পার্থ, মৌমিতা, দিব্যেন্দু, রূপঙ্কর, বাসন্তী, দেবলীনা, বর্ণালী। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন সহবাস। সেদিন জ্যৈষ্ঠের আকাশে তখন মধ্যরাতের ক্লান্ত চাঁদ পাশ্চাত্যের দিকে খানিকটা মাথা এলিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পলাশপুর গাঁয়ের সবটা ক্ষেত্রফলের ওপর। চারিদিকে ছোট বড় আম জাম গাছের পাতা থেকে কুয়াশা বেয়ে পড়ছে টুপটাপ শব্দে। রাস্তার আশেপাশে ও জগদীশের উঠানের পশ্চিম কোণে বাঘিয়ার মূল ও দুর্বার চটাও বেশ ভিজে গেছে এই কুয়াশার টপা জলে। তবে আশ্চর্যের বিষয়, কুয়াশা মাখা এই রাতের সঙ্গে অন্ধকারে গা মিশিয়ে কালো কাপড় পরা কোনো এক আধার মানবী যেন ধীরে ধীরে এগিয়ে আসছে জগদীশের বাড়ির ভেতরে। তারপর হঠাৎ জগদীশের ঘরের ছাদের ওপর দুমদুম করে বেশ কয়েকবার গোটা ইট পড়ার মতো শব্দ হলো। এমন সময় জগদীশ তার স্ত্রীর সঙ্গে সবেমাত্র রতিক্রিয়ায় মিলিত হয়েছে। জগদীশ তখন তার স্ত্রী পিউকে জড়িয়ে ধরে খাটের ওপর চিৎ করে শুইয়ে দিয়ে তার শরীরের ওপর শুয়ে হাত মুখ ভিজিয়ে দিয়ে স্ত্রীকে আদর করে উত্তেজিত করছিল।
পিউয়ের বুকের নরম মাংসপিণ্ডের মাঝখানে মুখ গুঁজে দিয়ে তারপর দুটো হাত দিয়ে কচলাতে থাকে তার মোমের মতো সাদা নরম তুলনের স্তন্দয়। তারপর কিছু সময় অতিবাহিত হলে একত্রিত হতে থাকে দুজনের বিপরীত দুই লিঙ্গ। চরম যৌনতায় ভরে ওঠে ঘরের মধ্যেকার আবহাওয়া। কিন্তু তখনও ছাদের উপর চলে সেই দুমদাম আওয়াজ। একটা সময় পর ক্লান্ত হয়ে আসে জগদীশের শরীরটা, কিন্তু তখনও ক্লান্ত হয় না পিউ, কারণ তখন পিউ আর পিউ নেই। তার রূপ চেহারা যেন ততক্ষণে বদলে গেছে। এমন সময় জগদীশ পিউকে বিছানায় একা রেখে ছাদের উপর কিসের এত দুমদাম শব্দ হচ্ছে তা দেখার জন্য টর্চ লাইট হাতে নিয়ে ওপরে উঠতেই সে দেখে ছাদের ওপর ছড়িয়ে আছে বেশ কিছু কাঁচা হাড়গোড়, গোটা মুরগির কঙ্কাল কেউ যেন ভাগাড় থেকে তুলে এনেছে, মরা গরুর মাথা যার গায়ে এখনো লেগে আছে পচা মাংস। সেই পচা গলা মাংসে পোকা ঘিন ঘিন করছে, সঙ্গে একটা বিভৎস মরা পচা গন্ধে ভরে আছে পুরো ছাদটা। এসবের পার্শ্ব প্রতিক্রিয়ায় জগদীশের গা ঘিন ঘিন করে উঠল। সে তৎক্ষণাৎ ছাদ থেকে নেমে ঘরে ঢুকতেই দেখল ঘরে পিউ নেই, ঘরের সাথে লাগোয়া বাথরুমেও নেই। জগদীশ মনে মনে ভাবল, একটু আগেই বেচারির উপর যে ধকলটাই না পড়লো, বোধহয় খিদে পেয়ে গেছে। দেখি রান্নাঘরে গিয়ে দেখি। এই বলে রান্নাঘরে গিয়েই জগদীশ দেখল গ্যাসের একটা ওভেনে আগুন জ্বালিয়ে পিউ সেই আগুনের ওপর নিজের মুখ রেখে পুরো মুখটাকেই আগুনে পুড়িয়ে সেদ্ধ করে ফেলছে। জগদীশকে রান্নাঘরে ঢুকতে দেখে পিউ মুখ তুলে তাকালো তার দিকে। ততক্ষণে মুখটা পুড়ে একটা কালো আস্তরণ পড়েছে। সেই আস্তরণ সরে গিয়ে সেদ্ধ হওয়া থকথকে মাংস বেরিয়ে এসেছে এবং সঙ্গে সঙ্গে আগুনে ঝলসে যাওয়া, গলে সেদ্ধ হয়ে যাওয়া দুটো চোখ মণি সমেত কোঠর থেকে বেরিয়ে মেঝের ওপর লুটিয়ে পড়ল বলের মতো, এবং ডিম পড়ে গেলে যেমন ফেটে যায়, চোখ দুটো তেমন ফচকে গেল এক লহমায়। এবং সঙ্গে সঙ্গে পিউ হাঁটু গেড়ে বসে অন্ধের মতো বোলাতে বোলাতে খুঁজতে লাগলো তার চোখ দুটো। বিভৎস পৈশাচিক সুরে পিউ বলে উঠল, কোথায় গেল, কোথায় গেল আমার আমার চোখ দুটো কোথায় গেল? এসো না, এসো না, খুঁজে দাও আমার চোখ দুটো। ওইভাবে বোকার মতো দাঁড়িয়ে থাকলে হবে? এসব দেখা মাত্র ভয়ে দিক বেদিক শূন্য হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল জগদীশ। একদিন রাতে সমীর নামে এক যুবক ডেলিভারি অফিস থেকে বাইক চালিয়ে বাড়ি ফিরছিল। পথঘাট পুরো শুনশান। এমন সময় পথের ধারে অন্ধকারে কে যেন খুব কান্নাকাটি করছে। সেই আওয়াজ সমীরের কানে যেতেই সঙ্গে সঙ্গে সে বাইক থামিয়ে কান্নার দিক নির্দেশ করতে করতে এগিয়ে গেল। চারিদিকে একটা বিস্তৃত ফাঁকা জায়গা, দুদিকে ধুধু মাঠ। যত দূর চোখ যায় দেখা যায় তাল তাল অন্ধকারে ভরে আছে পুরো অঞ্চল। এর মাঝখান থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রায় 50 ফুট লম্বা ও মোটা একটা গাব গাছ। গাছটা সবুজ পাতায় একেবারে অন্ধকার হয়ে ঢেকে আছে। সেই গাছের পেছন থেকেই কান্নার শব্দটা সমীরের কানে ভেসে আসছিল। পিচ ঢালা রাস্তা থেকে নেমে রাস্তার পাশে গাছটার পেছনে ফ্ল্যাশ লাইটটা ফেলে উকি মেরে সমীর দেখল, কিন্তু কাউকে সে দেখতে পেল না।
এমন সময় হঠাৎ তার মোবাইলটা বেজে উঠল। কলটা রিসিভ করে সে বলল, হ্যালো হ্যালো। আর হ্যালো বলতে বলতেই কলটা কেটে গেল। ওপার থেকে কোনো কথা ভেসে এলো না। অতএব সমীর আবার বাইকে স্টার্ট দিয়ে বাড়িতে ফিরতে শুরু করেছে। বাইকটা এখন মহাত্মা গান্ধী জাতীয় সড়ক ছেড়ে দক্ষিণের গ্রাম্য এলাকায় ঢুকে পড়েছে। এই জাতীয় সড়ক দক্ষিণের গ্রাম্য জনজীবনকে উত্তরের শহুরে জনজীবনের সাথে একত্রিত করে। রাত হয়েছে, রাস্তাঘাট একেবারে ফাঁকা। চারিদিক থেকে ভেসে আসছে ঝিঝির ডাক। ঠিক এই সময় এই রাস্তা দিয়ে বাইক নিয়ে বাড়িতে ফিরছে সকলের পরিচিত ডেলিভারি বয় সমীর সমাদ্দার। সারাদিনের ক্লান্তি দূর করতে সে সামনের একটি বটগাছের তলায় চায়ের দোকান দেখতে পেয়ে গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে চায়ের দোকানের দিকে গেল। দোকানে গিয়ে তার সামনে পাতা একটা চেয়ারে বসে পড়ল এবং মিনিট 5 দম নিয়ে বলল, দাদা একটা দুধ চা হবে? দোকানদার কর্কশ কণ্ঠে বলল, না ভাই, এত রাতে আর দুধ চা হবে না। লিকার চা খাও তো বলো, বানিয়ে দিচ্ছি। আচ্ছা দাদা, আদা দিয়ে কড়া করে 1 কাপ লিকার চাইতে হবে, দিয়ে দাও তো। 1 কাপ চা অর্ডার দিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে তাতে অগ্নিসংযোগ করেই সমীর টান দিতে শুরু করল। চারিদিকটা কি নিস্তব্ধ। রাতের নীরবতায় একটাও জনমানব দেখা যাচ্ছে না এই তল্লাটে। মাঝে মধ্যে 2-1টা গাড়ি শোঁ শোঁ শব্দে দ্রুত গতিতে পার হয়ে যাচ্ছে। আবার থেকে থেকে দূরের শূন্য প্রান্তরের মধ্যে দিয়ে শিয়ালের চিৎকার শোনা যাচ্ছে। হঠাৎ চা দোকানদার বলল, এই নাও বাবু চা, সঙ্গে বিস্কুট টিস্কুট কি কিছু দেবো নাকি? না না, বিস্কুট লাগবে না। আচ্ছা বাবু, তাহলে তুমি চায়ের দাম 5 টাকা দিলেই হবে। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। সমীর চায়ে চুমুক দিতে যাবে এমন সময় তার চোখ চলে গেল চা দোকানের চোখের দিকে। চা দোকানদারের চোখটা কেমন যেন গর্ত ভর্তি অন্ধকার। সেখানে চোখ নেই, চোখের মনি নেই, এবং সেখান থেকে রক্তের একটা ধারা গাল বেয়ে নিচে নেমে আসছে। তা দেখে ভয়ে আঁতকে ওঠে সমীর। কিছু একটা বলতে যাবে এমন সময় তার ফোনটা বেজে ওঠে। সে গরম চায়ে একটা চুমুক দিয়ে ফোনটা রিসিভ করে। ফোনের ওপার থেকে একজন মহিলা বলে ওঠে, হ্যালো, ডেলিভারি বয় বলছেন? হ্যাঁ খানিকক্ষণ আগে আপনিই ফোন করেছিলেন তো? হ্যাঁ হ্যাঁ, আসলে আপনার একটা পার্সেল আছে, ওটা ডেলিভারি হলেই আজকের মতো আমার ছুটি হবে আর কি। আচ্ছা আসুন, বাড়িতেই আছি আমি। আচ্ছা ঠিক আছে, আমি কয়েক মিনিটের মধ্যেই আসছি। হ্যাঁ। এই বলে ফোনটা কেটে চাটা শেষ করে সমীর চায়ের দাম মিটিয়ে গাড়ি নিয়ে রওনা দেয়। কিন্তু মনে মনে ভাবতে থাকে চা দোকানদারের সেই বিভৎস মুখটার কথা। আজ সারাদিনে 22-23টা অর্ডার সে ডেলিভারি দিয়েছে, আর এখন যেটা ডেলিভারি দিতে চলেছে সেটাই তার আজকের মতো শেষ ডেলিভারি। বাড়ির কাছাকাছি লোকেশনটা পড়ায় রাতের বেলা ফিরতি পথে ডেলিভারিটা ক্লিয়ার করবে, এ কথা প্রথম থেকেই সমীর ভেবে রেখেছিল। আজকাল কাজের বাজার ভীষণ খারাপ, তাই তো পড়াশোনা জানা শিক্ষিত ছেলেকেও সারাদিন গাধার মতো পরিশ্রম করে যেতে হয়। পিঠে একটা বড় ব্যাগ নিয়ে সারা দিন ঘুরে বেড়াতে হয় এর দাঁড়ে তার দাঁড়ে। তার উপর ঘরে নতুন বউ, পরিশ্রম তো করতেই হবে, টাকা তো ইনকাম করতেই হবে। অতঃপর সঠিক ঠিকানায় পৌঁছে কলিং বেল চাপতেই ঘর থেকে একজন মহিলা বেরিয়ে এলো। তাকে দেখে কেমন যেন অজানা এক ভয়ে সমীরের সারা শরীরটা কেঁপে উঠল। ভয়ে ভয়ে সে বলল, এই নিন আপনার পার্সেল, 780 টাকা দাম হয়েছে আপনার। হ্যাঁ হ্যাঁ, এই নিন। মহিলা ক্যাশ অন ডেলিভারি সিলেকশন করেছিল, তাই এক হাতে পণ্য পাওয়ার সঙ্গে সঙ্গে অন্য হাতে পণ্যের মূল্য চুকিয়ে দিল সেই মহিলা।
এবং সমীর ভয়ে ভয়ে সেই স্থান পরিত্যাগ করে ঝড়ের গতিবেগে গাড়ি চালাতে শুরু করেছে। তার ভয়ের কারণ হলো একটু আগে যে মহিলাকে সে দেখল সেই মহিলার মুখশ্রী যেন সমীরের পরিচিত একজন রমণীর সাথে মিলে যায়, এবং সবচেয়ে বড় কথা হলো সেই রমণী এখন বেঁচে নেই। তাই তো সমীর ডেলিভারি দিতে গিয়ে ওই মহিলাটাকে দেখে এত ভয় পেয়েছিল, ঘাবড়ে গিয়েছিল। এইসব চিন্তাভাবনার মাঝেও ঝড়ের মতো দ্রুত বেগে ছুটে চলেছে সমীরের গাড়ি। এমন সময় গাড়ির ব্যাকসিট থেকে একটা গোঙানির শব্দ শুনতে পেল সে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখল সাদা কাপড়ে মোড়া, যেন কবর থেকে কফিন চড়ানো কোনো এক মৃতদেহ উঠে এসে বসে আছে তার পেছনে। বিকট বিভৎস পচা গন্ধ বেরোচ্ছে সেই মৃতদেহ থেকে। এটা দেখা মাত্র সমীরের সারা শরীরে পা থেকে মাথা পর্যন্ত একটা হিম শীতল বাতাবরণ ছড়িয়ে গেল। মমির মতো সিল করা সেই মৃতদেহ যেন চাপা একটা আর্তনাদে মেয়েলি সুরে বলে উঠল, আমাকে একা ছেড়ে দিয়ে চলে যাচ্ছ? আমি যে একা থাকতে পারবো না, আমি যে তোমার সাথেই যাব। এমন সময় সমীর কি করবে সে ভেবে উঠতে পারছিল না। সে যে ডেলিভারির বড় একটা ব্যাগ বহন করে আনছে সেই কথা তো সে তো জানে, কিন্তু সেই ব্যাগের পেছনে এরকম একটা মৃতদেহ কিভাবে এলো, কোথা থেকে এলো, এ কথা কিছুতেই তার মাথায় ঢুকল না। তাই হঠাৎ করে বাইক থামিয়ে দ্রুত বাইক থেকে নেমে পড়ল সে, এবং কিছুটা দূরে পালিয়ে যেতেই তার পকেটে ফোনটা বেজে উঠল। প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করেই সমীর দেখল ফোনটা তার বাড়ি থেকে এসেছে। সে তৎক্ষণাৎ ফোনটা রিসিভ করল। ফোনের ওপার থেকে সমীরের স্ত্রী নিরুপমা বলে উঠল, কি গো, তুমি কখন বাড়িতে ফিরবে বলো তো? আমার ভীষণ ভয় করছে। এখানে কেমন যেন সব ভৌতিক ঘটনা ঘটছে। বারবার ঘরের লাইট ফ্যানের সুইচ অফ হয়ে যাচ্ছে, কি যেন বাথরুমের কলটা বারবার খুলে দিচ্ছে। যতবার বন্ধ করে আসছি ততবারই আবার খুলে দিচ্ছে। একবার রান্নাঘর, একবার বাথরুম, একবার বেডরুমে, সারাক্ষণ এমনটা হচ্ছে। আবার ছাদের উপরেও কেউ যেন একটা হাঁটছে, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। তুমি তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমার ভীষণ ভয় করছে। আমার খুব ভয় করছে গো। ভয় পেও না, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ভয় পেও না। এতক্ষণে ফোনটা কেটে সমীর পেছন ফিরে বাইকের দিকে তাকালো, এবং সে দেখতে পেল একটু আগেই যে লাশটা তার বাইকের ব্যাকসিটে বসেছিল সে আর নেই। এমন পরিস্থিতিতে সমীর মনে মনে ভাবল, তাহলে একটু আগে আমি যা দেখলাম বা শুনলাম তা কি আমার মনের ভুল ছিল? কিন্তু এত বড় ভুল আমার দ্বারা হতে পারে বলে তো আমার বিশ্বাসই হচ্ছে না। সে বাইকে আবার স্টার্ট দিল। অন্ধকারে ঢাকা পথঘাট, নক্ষত্রে ঢাকা আকাশ, ঝিঝির ডাক ও শেয়ালের চিৎকারে ভরা কলতান এড়িয়ে এক ঝাঁক অন্ধকার ও কুয়াশায় মাখামাখি হয়ে অতঃপর সমীর বাড়িতে ফিরে এলো। বাড়িতে ফিরে দরজায় টোকা মারতেই সমীর দেখল ঘরের সদর দরজা ভেতর থেকে খোলা। তাই সমীরের হাতের হালকা চাপে দরজা খুলে হাট হয়ে গেল। ঘরের মধ্যে প্রবেশ করতে করতে সে দেখল পুরো ঘর বাড়িটা একেবারে পোচ কালো অন্ধকারে ভরে আছে। ঘর এমন অন্ধকার দেখে ফোনের ফ্ল্যাশ অন করে এক পা দু পা করে এগিয়ে যেতে যেতে সমীর তার স্ত্রীকে ডাকতে শুরু করে, নিরুপমা, ও নিরুপমা, কোথায় গেলে গো? ঘরদোর এমন অন্ধকার হয়ে পড়ে আছে কেন? নিরুপমা, ও নিরুপমা, কই? কিন্তু ঘরের ভেতর থেকে নিরুপমার কোনো উত্তর শোনা গেল না। কিছুক্ষণ পর এ ঘর ও ঘর খুঁজেও সমীর যখন নিরুপমাকে খুঁজে পেল না,
তখন একটা চাপা গোঙানির আওয়াজ রান্নাঘরের দিক থেকে সমীরের কানে এলো। তৎক্ষণাৎ সমীর রান্নাঘরের দিকে ছুটে গিয়ে দেখল এই ঘোর অন্ধকারের মধ্যেও রান্নাঘরে গ্যাস ওভেনের সামনে দাঁড়িয়ে নিরুপমা কিছু একটা রান্না করছে। কিন্তু এই ঘোর অন্ধকারের মধ্যে কি রান্না করছে সে? রান্নাঘরের পশ্চিমের খিড়কি থেকে চাঁদের আলো এসে পড়েছে নিরুপমার চোখে মুখে। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে যেন নিজের মধ্যেই নেই, যেন তাকে চালনা করা হচ্ছে। নিরুপমা, ও নিরুপমা, তুমি তুমি এখানে এই অন্ধকারের মধ্যে কি করছো? সমীর নিরুপমাকে ডাকতে ডাকতে তার দিকে এগিয়ে যেতেই নিরুপমা কড়াইতে টকবক করে ফুটতে থাকা তরল পদার্থটা সঙ্গে সঙ্গে নিজের গায়ে ঢেলে নিল এবং কি বিভৎস পৈশাচিক সুরে সে বলে উঠল, তুই ভাবলি কি করে যে তোর নিরুপমাকে আমি বাঁচতে দেব? জগদীশের বউ পিউকে এই আগুনে পুড়িয়ে মেরেছি, আর আজ তোর বউকেও মারবো। কথাটা শোনা মাত্র সমীরের সারা শরীর জুড়ে একটা ভয়, বিস্ময় ও নিজের প্রতি ঘৃণা বোধের হামান দিস্তা দুম দুম শব্দে কি সমীরের অন্তরটাকে দুমড়ে মুচড়ে একাকার করে দিচ্ছিল। সে হতবম্বের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল নিরুপমার সুশ্রী চেহারা জুড়ে বড় বড় ফোসকা পড়ছে। এমন সময় হঠাৎ নিরুপমা যেন সজ্ঞানে ফিরে এসে চিৎকার করে কেঁদে উঠে বলল, আমাকে বাঁচাও সমীর, আমাকে বাঁচাও, ও আমাকে শেষ করে দিচ্ছে, আমাকে বাঁচাও। আমার সারা শরীরটা জ্বালায় চলে যাচ্ছে। কি ভীষণ জ্বালা, আমি মরে যাব, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো, আসছি, আমি এক্ষুনি আসছি। এই বলে সমীর নিরুপমার কাছে যেতেই নিরুপমার ভেতর থেকে কোনো এক পৈশাচিক মানবী বলে উঠল, সর, দূরে সর, অমানুষের বাচ্চা, দূরে সর, আমার গায়ের ধারে একদম আসবি না, নয়তো তোর বউয়ের আগে তোর মাথা খাবো। এই কথা বলে হঠাৎ নিরুপমা সেই অন্ধকারের মধ্যে দিয়ে ছুটে গিয়ে ছাদের উপর উঠে গেল এবং তৎক্ষণাৎ বাইরে একটা ধূপ করে কিছু পড়ার আওয়াজ সমীরের কানে এলো। সমীর তড়িঘড়ি বাইরে গিয়ে দেখল ছাদের ওপর থেকে পাশের কংক্রিটের রাস্তার উপর মুখ গুজে মরে পড়ে আছে নিরুপমা। সঙ্গে সঙ্গে তার পাশে হাঁটু গেড়ে বসে সমীর নিরুপমার উল্টে থাকা শরীরটা চিৎ করে দেখে তার মুখ চোখ যেন থেতলে গেছে। গায়ের বড় বড় ফোসকাগুলো ফেটে একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। নিরুপমার শরীর থেকে বয়ে যাওয়া তাজা রক্তে রাস্তাটা একেবারে লাল টকটকে করে তুলেছে। দূর থেকে দেখে মনে হয় এই যেন এক অলকানন্দার বাগান। এমন সময় সমীরের কানে আসে কোনো এক বিড়ালের বীভৎস ভয়ানক ডাক। মুখ তুলে সে দেখে তার সামনে অনতি দূরে রাস্তায় নিরুপমার শরীর থেকে বয়ে যাওয়া রক্তস্রোতে একটা লকলকে জিভ ডুবিয়ে রক্ত চেটে খাচ্ছে একটা কালো বিড়াল। তার সারা শরীরটা অন্ধকারের সাথে মিশে আছে, শুধু দেখা যাচ্ছে জ্বলন্ত দুটো চোখ। সেই চোখে সমীরের দিকে তাকিয়ে তাকিয়ে পরম আনন্দে রক্ত চাটছে সে এবং মেয়াও মেয়াও ডাক ছেড়ে সমীরকে জানান দিচ্ছে এই রক্ত পান করে সে কতটা তৃপ্ত। সেই বিড়ালটার দিকে চেয়ে থাকতে থাকতে ক্লান্ত অবসন্ন চোখে ক্ষীণ হয়ে আসা শব্দ যোগে সমীর কাঁদতে কাঁদতে বলে উঠল, এক এক করে তুই আমার সব শেষ করে দিলি। আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার স্ত্রী, সকলকে তুই শেষ করে দিলি। তাহলে আমাকেই বা কেন বাঁচিয়ে রেখেছিস? বল বল, চুপ করে থাকিস না, বল
আমাকে এবার কেন বাঁচিয়ে রেখেছিস? নে নে, এবার আমার প্রাণটা নে বলছি। হে ভগবান, আমাকে আর কত শাস্তি পেতে হবে ভগবান, আর কত শাস্তি। এসব ঘটনা ঘটে যাওয়ার বেশ কয়েক পক্ষ কাল পর একদিন সন্ধ্যাবেলায় জগদীশ সমীরের সাথে দেখা করতে আসে। সমীরের বাড়ির সদর দরজায় টোকা মারতে মারতে জগদীশ হাঁপাতে হাঁপাতে বলল, সমীর, এই সমীর, দরজাটা খোল, ওই দরজাটা খোল রে ভাই, বাঁচা, আমাকে বাঁচা। সমীর ঘরের দরজা খুলে দিল এবং জগদীশকে এমন ভীত সন্ত্রস্ত দেখে সে জিজ্ঞাসা করল, কিরে, কি হয়েছে তোর? এমন করে হাঁপাচ্ছিস কেন? জগদীশ ও সমীর দুই বন্ধু। তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত তাদের একবারের মতো বিরোধ হয়নি। আজ জগদীশ সমীরের সঙ্গে দেখা করতে এসে সন্ত্রস্ত হয়ে বলে উঠল, আমাকে বাঁচা ভাই সমীর, আমাকে বাঁচা। আমি কি করে তোকে বাঁচাবো ভাই? প্রতি রাতে আমিও যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। সমীর, তুই খোঁজ পেয়েছিলি তো 3-4 মাস আগে আমার স্ত্রী পিউর মৃত্যু হয়ে গেছে? হ্যাঁ রে, খোঁজ পেয়েছি। আর তুই দেখে নিস, ওইভাবে তোর আমাদের দুজনের মৃত্যু হবে। আমরা দুজনেই যে পড়ে গেছি এক পিশাচিনীর কবলে। ও আমাদেরকে ছাড়বে না, ছাড়বে না, আমাদের শেষ করে দেবে। শুধু বাঁচিয়ে রেখেছে প্রিয়জনদের মৃত্যুর যন্ত্রণা অনুভব করার জন্য। আচ্ছা সমীর, আমাদের এখন কি করা উচিত বলে তোর মনে হয়? কি আর করবি বল? যে পাপ আমরা করেছি তাতে করে মৃত্যুদণ্ড পাওয়া ছাড়া তো আর কোনো উপায়ও নেই। তাই অপেক্ষা কর, যারা মরেছে তাদের মতো অমন শারীরিক হেনস্থায়ী আমাদের মৃত্যুর জন্য অপেক্ষা কর ভাই, অপেক্ষা কর। সমীরের এমন কথায় জগদীশের মনটা খানিক বিষণ্ণ হয়ে এলো। সে ঘরের চারিদিকে কয়েকবার চংমং করে চেয়ে বলে উঠল, আচ্ছা, নিরুপমাকে দেখছি না তো, সে কোথায় গেল রে? কথাটা শুনে সমীরের চোখের কোণে জল চিকচিক করে উঠল। অতঃপর চোখের কোণের জলবিন্দুটা মুছে ফেলে সমীর বলল, নিরুপমা নেই রে ভাই, নিরুপমা নেই। মাসখানেক হলো নিরুপমা আমাকে ছেড়ে চলে গেছে। আকস্মিকভাবে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে ভাই। সে কি, কি বলছিস তুই? নিরুপমা আর বেঁচে নেই? না রে, নিরুপমা আর বেঁচে নেই ভাই। তার মানে ওকেও শেষ করেছে ওই শয়তানি? কি বলছিস? ও তো শয়তানি নয়, শয়তান তো আমরা রে, আমরা শয়তান। হ্যাঁ, সে যা বলেছিস, কিন্তু একটা ভুলের শাস্তি এতগুলো প্রাণ। তুই জানিস প্রতিদিন রাতে আমার সাথে কি হয়? তবে শোন, পিউ মারা যাবার পর থেকে প্রতিদিন রাতে মদ না খেলে আমার ঘুম হয় না। নানা ধরনের চিন্তা, মন খারাপ, বিষণ্ণতা এসে আমাকে ঘিরে ধরে। তাই প্রতি রাতে মদ গেলাটা পার্মানেন্ট করে ফেলেছি জানিস। সেদিন রাতে নেশার ঘরে প্রায় বেহুশ হয়ে বাড়িতে ফিরে আমি মরার মতো ঘুমিয়ে পড়েছি। রাত বাড়ার সাথে সাথে পাড়ার মোড়ে কিংবা বটগাছতলার খাটিয়ায় মানুষজনের ভিড় কমতে শুরু করে এবং একটা সময় পর সব শুনশান হয়ে যায়, কেউ কোথাও থাকে না। এমন সময় আমার ঘরের সামনের রাস্তাটায় একদল কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল এবং সেই ডাক কেমন যেন কাকতালীয়ভাবে আমার কানে ভেসে এলো। যদিও সেদিন কুকুর ডেকেছিল, তার কারণ রাতের আঁধারে কুকুর শুধু মানুষ দেখেই ডাকে না, ওরা রাতের আঁধারে ভূত প্রেত অশরীরী উপস্থিতি অনুভব করেও ডাকে। কিন্তু এই ডাক কি ভূত দর্শনে ঘটেছে নাকি এমনি, তা আমি পরে বুঝতে পেরেছিলাম জানিস। সে যাই পারে হোক, কুকুরগুলো ডাকার পর থেকেই আমার ঘুমের কেমন যেন ব্যাঘাত ঘটতে শুরু করেছে। অবাঞ্ছিত কোনো এক স্পর্শে অনবরত আমার ঘুমের মাথা মুন্ডু চটকে যাচ্ছিল। নিদ্রাচ্ছন্ন অবস্থাতেও আমি বারবার সেই অবাঞ্ছিত স্পর্শটাকে দূরে ঠেলে সরিয়ে দিয়ে জড়িয়ে ধরছিলাম চাদরের নিচে আমার একমাত্র সাথী পাশ বালিশটাকে। বেশ কয়েকবার এমন হওয়ার পর আমার ঘুমটা পুরোপুরি ভেঙে গেল এবং ঘুমটা ভাঙার পর বেশ আশ্চর্য হয়েই আমি আবিষ্কার করলাম যে দুটো হাত সঙ্গে সঙ্গে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। আমার মনে হলো আমার ঘরে আমি একা নই, চাদরের নিচে কেউ একজন আছে, আরও একজন আমার শরীর স্পর্শ করে আছে। আমি পরিষ্কার অনুভব করছিলাম আমার পরনের লুঙ্গি ও গেঞ্জির ভিতর কিলবিল করছে তার একজোড়া নমনীয় হাত।
যাযাবর পথিকের মতো সেই হাত দুটো বিচরণ করে চলেছে আমার শরীরের যত্রতত্র। গাঢ় ঘুম অসময়ে ভাঙলে কয়েক মুহূর্তের জন্য একটা ঘোরের মধ্যে থাকে সবাই। সেই ঘোরকে ছিন্ন করে বাস্তবে ফিরে আসতে একটু সময় লাগে। বেশ কিছুক্ষণ আগে ঘুম ভেঙেছিল আমারও, কিন্তু তখনও পর্যন্ত সেই অবস্থাতেই বিছানায় শুয়েছিলাম। আর 7-5 না ভেবে চোখ বন্ধ করে অনুভব করছিলাম ছাতরের তলায় সেই উষ্ণ আদর। পিউ মারা গেছে, তাই বহুদিন নারী শরীরের সান্নিধ্য পায়নি। হঠাৎ করেই এমন উষ্ণ আদর খেতে বেশ ভালো লাগছিল জানিস। তখন বাইরে ঝমঝমিয়ে বৃষ্টিও শুরু হয়েছে। এমন সময় নমনীয় হাত দুটোর সঙ্গে সঙ্গে একজোড়া নরম ঠোঁটেরও স্পর্শ পেতে শুরু করলাম। ধীরে ধীরে ঠোঁট দুটো উঠে আসছিল আমার পুরুষাঙ্গের পাশ দিয়ে, লোমশ বুকের উপর দিয়ে গলা বেয়ে, তারপর মিলিত হলো আমার ঠোঁট দ্বয়ের সাথে। একটু সময় পর অজান্তেই আমার মুখ দিয়ে বেরিয়ে এলো যৌন তৃপ্তির সেই চরম আওয়াজ, আহ আহ। তখন সেই ঠোঁট দুটো যেন আরো উৎসাহী হয়ে পড়ল আমার শরীরের শুরু থেকে শেষ পর্যন্ত সর্বত্র চষে বেড়ানোতে। তখন যৌন রসে সিক্ত হয়ে গেল আমার সারা শরীর। নাইট বাল্বের নীল আলোয় মিশে থাকা দ্বিতীয় ব্যক্তি জিভ দিয়ে সেই সবটা রস শুষে নিতে লাগলো আসলে সে। কি মাদকতাময় একটা মুহূর্ত। শারীরিক তৃপ্ততার সেই সাগরে ভাসতে ভাসতে হঠাৎ আমি চোখ খুললাম, আর তখনই হঠাৎ করেই আমার ঘুমের চটকটা কেটে গেল। আর সেই মুহূর্তে আমার মনে পড়ল যে আমি ছাড়া এই ঘরে আর তো কেউ নেই। থাকাটা সম্ভবও নয়, কারণ দরজা তো ভিতর থেকে বন্ধ ছিল। 7-5 ভেবে আমি বিস্ফারিত চোখে উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ভেজা ঠোঁট আর অদৃশ্য দুটো হাত তখন আমার শরীরের নিয়ন্ত্রণ পুরোপুরি দখল করে নিয়েছিল। আমার প্রচণ্ড দম হাঁসফাঁস করছিল। তবু হঠাৎ খুব জোরে হ্যাঁচকা টানে গায়ের ওপর থেকে চাদরটা ছড়িয়ে ফেলে ঘরের নীল আলোয় দেখলাম কই কই না না, ঘরে তো কেউ নেই, আমার বিছানায় কেউ নেই। অথচ আমি তখন স্পষ্ট অনুভব করছিলাম আমার বুকে তখনও মুখ গুজে পড়ে আছে কোনো এক নমনীয় তুলতুলে স্তনা বিশিষ্ট অশরীরী যৌন পিপাসী রমণী। না, তখন আর সেই মাদকতাময় সুখের মুহূর্ত অনুভব করতে পারিনি, বরং ভয়ে বিস্ময়ে আমার শরীরের লোমগুলো খাড়া হয়ে উঠেছে। আমি প্রাণপণে চেষ্টা করছি অশরীরী সেই শয্যাসঙ্গীর হাত থেকে রেহাই পেতে, কিন্তু পারিনি। ততক্ষণে ভয়ে আমার বাকশক্তি স্তব্ধ হয়ে গেছে। তবুও কাঁপা কাঁপা স্বরে আমি বলে উঠলাম, কে তুমি? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি কে? তুমি যেই হও, আমাকে দেখা দাও আমাকে। তখনই আমার কথায় ভিতে বিপরীত ঘটে গেল। হঠাৎ যেন একটা প্রবল ধাক্কায় আমি খাটের উপর পড়ে গেলাম, এবং হাত দুটো খাটের দুদিকে যীশু খ্রিস্টের মতো যেন পেরেক বিদ্ধ হয়ে আটকে গেছে। এবং পা দুটোর ক্ষেত্রেও সেই একই ঘটনা, দুটো পা দুদিকে যেন আটকে গেছে। আর আমি চেল্লাতে শুরু করেছি, ছাড়ো আমাকে, ছাড়ো, ছেড়ে দাও আমাকে। কে তুমি? এমন সময় অনুভব করলাম হঠাৎ আমার পরনের লুঙ্গিটা যেন কেউ টেনে ছিঁড়ে খুলে নিল। তারপরও কোনো এক অশরীরী কাম পিশাচি আমার পুরুষাঙ্গের উপর বসে তার অদৃশ্য জনিপথে যেন মিলনের তৃপ্ততা অনুভব করতে লাগলো। আর প্রবল কষ্টে আর্তনাদ করতে থাকলাম আমি। আচ্ছা বল ভাই, এইভাবে কি প্রতি রাতে যৌন নির্যাতন, মানসিক নির্যাতন সহ্য করা যায়? শুধুমাত্র কি আর তোর সাথে? আমার সাথেও প্রায় সময় এমনটাই হয় রে। আর হবে নাই বা কেন বল? আমরা তো রজনীকে কম নির্যাতন করিনি, তাই সেও করছে এমন নির্যাতন। তাই আজ আমাদেরও সহ্য করতে হবে রে, সহ্য করতে হবে। তোর মনে আছে সেই দিনের সেই সব কথা? হ্যাঁ রে, আমার সব মনে আছে। এই বলে সমীর পুরনো স্মৃতি রোমন্থন করতে যাবে এমন সময় হঠাৎ বাইরের অন্ধকার থেকে ছুটে এসে কি যেন ঢুকে পড়ল সমীরের ঘরে, এবং সঙ্গে সঙ্গে নিভে গেল ঘরের সমস্ত আলোগুলো। আকস্মিক এমন দৃশ্যের সম্মুখীন হয়ে সমীর ও জগদীশ দুইজনেই তখন হতবাক। কি করবে বুঝে উঠতে পারল না। এমন সময়
বাইরের আকাশে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির টুপটাপ শব্দকে ছাপিয়ে মাঝে মধ্যে বজ্রাঘাতের বিকট চিৎকারে ঘর বাড়ি কেঁপে কেঁপে ওঠে। অগত্যা দুজন হাতে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে কালো ছায়া মূর্তিটা কোন দিকে এগিয়ে গেল তা লক্ষ্য করতে করতে ধীরে ধীরে এগিয়ে চলেছে ঘরের ভেতরে। কিছুক্ষণ পরেই তাদের কানে এলো শোবার ঘরের ভেতর থেকে একটা গোঙানির আওয়াজ বাইরে আসছে। দুজনে সেই দিকে এগিয়ে গেল। বাইরের আকাশে তখন রাতের বৃষ্টি মুখর আলকাতরার মতো মেঘ, সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। বজ্রপাতের ক্ষণিক আলোয় দূরের দিগন্ত রেখার কালো লক্ষণগণ্ডি দেখা যায়। যেন এক ভয়ানক অন্ধকার নেমে এসেছে দেবী রণচণ্ডীর এলোকেশের রূপের মতো নিখুঁত কালো হয়ে। সমীরদের বাগান বাড়ির দিকে, মন্দিরটা ও বেলগাছের দিকটা দেখেই বোঝা যায় এই কয়েক মুহূর্তে বৃষ্টির জলে যেন ডুবে যাবে পুরো পাড়াটা। এদিকে ঘোর তমসায় জগদীশ ও সমীর দুজনে দক্ষিণের বারান্দা থেকে হেঁটে উত্তরের ঘরগুলোর দিকে এলো। কিছুক্ষণ আগেই যেদিকে এক তাল কালো অন্ধকার বুকে নিয়ে যে ছায়া মূর্তিটা দ্রুত বেগে ধেয়ে এসেছিল, সেই দিকের পরপর দুটো ঘরের দরজা খুলে চারিদিকটা ভালো করে লক্ষ্য করে দেখল দুজনে, কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না তারা। সনসন করে বাতাস বইছে, জানালা দরজার পর্দাগুলো যেন অবিরাম পাগল হয়ে উঠছে। এমন সময় সমীর ও জগদীশ পরপর দুটো ঘর খোঁজার পর্ব শেষ করে শেষের ঘরটা খোলার সঙ্গে সঙ্গে বিভৎস অন্ধকার যেন গিলে ফেলল তাদের দুজনকে। ঘরের ভেতর থেকে একটা গোঙানির চাপা আওয়াজ তাদের দুজনের কানে এসে পৌঁছালো। সমীর ও জগদীশ ফ্ল্যাশ লাইটের আলো ফেলল ঘরের প্রতিটা কোণে। সেই ফ্ল্যাশ থেকে নির্গত আলোর বিন্দু দুটোকে কেন্দ্র করে দুজনের দুজোড়া চোখ ঘুরে এলো ঘরের প্রতিটা কোণা, কিন্তু কাউকেই তারা দেখতে পেল না। তবুও সেই একই রকম ভাবে গোঙানির তীব্র চিৎকার তাদের কান ঝালাপালা করে দিতে লাগলো। ঠিক এই সময় এক ফোঁটা রক্ত ওপর থেকে ঝরে পড়ল সমীরের কাঁধের ওপর। সমীর তৎক্ষণাৎ হাতের ফ্ল্যাশ লাইটের আলোটা এনে ফেলল সিলিং এর দিকে এবং যা দেখল তা হুবহু ব্যাখ্যা করার মতো শব্দ আমার কাছে পর্যাপ্ত নেই। তারা দেখল মৌচাকের মতো এক তাল আধার পিণ্ড এবং সেইখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে। মাঝে মধ্যে সেই আধার পিণ্ড থেকে একটা ভয়ানক মুখবয়ব ভেসে উঠছে এবং সেই ভয়ানক পৈশাচিক মুখবয়ব দেখে দুজনে ভয়ে আঁতকে উঠল। তাদের এমন ভয় পেতে দেখে সেই আধার পিণ্ড তীব্র অট্টহাসি করে বলল, কোথায় পালাবি, কোথায় পালাবি? আজ তোদের যাওয়ার সময় হয়েছে। আজ আজ তোদের বাঁচাতে পারবো না। মরবি মরবি, এক এক করে তোরা দুজন সব মরবি। এমন এক পৈশাচিক বিদঘটে কথাবার্তা শুনে দুজনের কলিজা চুপসে চিড়ে ভাজা হয়ে গেছে। অতঃপর ভয়ে তোতলাতে তোতলাতে সমীর বলে উঠল, ভাই জগদীশ, সে যে ফিরে এসেছে। ও রাত থেকে আজ আর আমাদের রক্ষা নেই ভাই, পালা পালা সমীর পালা, এখান থেকে শিগগিরই পালিয়ে চল। এই বলতে বলতে সেই বৃষ্টি মুখর রাতের বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ল দুজনে। পৈশাচিক সেই শক্তির হাত থেকে রেহাই পেতে দুর্ভাগ্যবশত তাদের সঙ্গে এগিয়ে চলল আধার মানবের সেই অট্টহাসির তীব্র আওয়াজ।
একটা সময়ে গ্রামের একই স্কুলে একই ক্লাসে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করত সমীর, জগদীশ ও রজনী। তারা তিনজনে একে অপরের খুব ভালো বন্ধু ছিল, কিন্তু সেই বন্ধুত্ব কি মর্মান্তিকভাবে বদলে গেল সেটা শুনলে তোমাদেরও চোখে জল আসবে। সেদিন সন্ধেবেলায় জগদীশের বাড়ি ফাঁকা ছিল, কারণ সেই দিন তার বাবা মা একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে আর ফেরেনি। ফোন করে জানিয়ে দিয়েছিল রাতে ফিরবে না। তাই রাতে জগদীশ যেন একা একা না থাকে সেই জন্য সমীরকে কাছে ডেকে নেয় কিংবা সমীরদের বাড়িতে গিয়ে থাকে। এই সুযোগে জগদীশের কেনা নতুন মোবাইলে সমীর ও জগদীশ দুজন লুকিয়ে লুকিয়ে নীল ছবির অশ্লীল ও গোপন ভিডিও দেখতে দেখতে উত্তেজিত হয়ে যায়। বাইরে তখন সবে সবে সূর্য ডুবে গোধূলি নেমেছে। পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করে বাড়িতে ফিরছে। এমন সময় হঠাৎ রজনী জগদীশদের বাড়িতে এসে উঠানে দাঁড়িয়ে জগদীশকে ডাকতে শুরু করেছে। জগদীশ, এই জগদীশ। জগদীশ সেই উত্তেজিত অবস্থায় বাইরে বের হতে পারছে না। তখন সমীর ফিসফিস করে জগদীশের কানে কানে বলে, এই তোর বাড়িতে তো কেউ নেই আজকে, এই সুযোগে রজনীকে একটু ডাক না, দুজনে মিলে একটু খেলি। হ্যাঁ, ডাক ডাক ডাক। সঙ্গে সঙ্গে জগদীশের মাথায় একটা কুবুদ্ধি কাজ করে গেল। সে রজনীর ডাকে সাড়া দিয়ে বলল, কিরে, কি হয়েছে বল? রজনী উঠানে দাঁড়িয়ে থাকতে থাকতে বলল, তোর অঙ্কের খাতাটা আমাকে একটু দিবি রে। জগদীশ সমীরকে ফিসফিস করে বলল, আমি ওকে ভিতরে ডাকছি, তুই দরজার পাশে রেডি হয়ে থাক। ও ঘরে ঢুকলেই ওর মুখে গামছা চেপে ওকে শক্ত করে ধরবি। সঙ্গে সঙ্গে আমি ভিতর থেকে দরজা দিয়ে দেবো। তারপর ও আর এসব কথা লজ্জায় কাউকে বলতে পারবে না। ভাই, তোর মাথায় তো সেরা বুদ্ধি রে। আমার শরীরটা ভীষণ খারাপ রে রজনী, আয় উপরে উঠে আয়, এসে খাতাটা নিয়ে যা। আচ্ছা, তবে তুই শুয়ে থাক, আমি নিয়ে নিচ্ছি। এই বলে সে উঠোন থেকে প্রথমে দাওয়ায় উঠে আসে। ততক্ষণে দরজার পেছনে তার জন্য অপেক্ষা করছে সমীর, এবং ঘরে ঢুকতেই পেছন থেকে গামছা দিয়ে তার মুখটা চেপে ধরে সমীর। সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে ঘরের দরজাটা বন্ধ করে দেয় জগদীশ। হঠাৎ আচমকা এমনটা হওয়ায় প্রথমে সবটা বুঝতে পারেনি রজনী, কিন্তু কিছুক্ষণ পরে সে সবটা বুঝতে পারে। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে, তাই তার আর কিছু করার ছিল না। এদিকে দুজন রাক্ষস মিলে ঘরের মধ্যে থাকা দড়ি দিয়ে রজনীর দুটো হাত দুটো পা খাটের ডাঁসার সাথে বেঁধে ফেলে এবং তার গালের মধ্যে দিয়ে একটা গামছা মোটা করে পাক দিয়ে ঢুকিয়ে দিয়ে মাথা সমেত করে বেঁধে দেয়। রজনী এখন চাইলেও আর চেঁচাতে পারছে না। এতক্ষণে একটা মেয়ে মানুষকে ধরাশায়ী করতে গিয়ে তাদের দুজনের সারা শরীরে দরদর করে ঘাম বেরিয়ে এসেছে। বাইরের আকাশে গোধূলির বেলা টপকে গিয়ে সন্ধে হয়েছে। চারিদিকের বাড়িগুলো থেকে শাঁখ ঘণ্টার আওয়াজ ভেসে আসে, আর এদিকে দুজনে ফোনের সেই নোংরা ভিডিও চালিয়ে রজনীর সামনে ধরে বলে, দেখ রজনী, আমি আর জগদীশ দুজনে মিলে তোর সাথে এমনটা করব, তুই কি খুব রাগ করবি? হ্যাঁ, আচ্ছা করেই দেখ না কেমন লাগে, নতুন নতুন অভিজ্ঞতা, বেশ ভালোই লাগবে বোধ হয়, বুঝলি? এইসব কথা শুনে রজনীর চোখ থেকে ঝরঝর করে জল ঝরে পড়ে এবং মুখ থেকে একটা চাপা কান্নার আওয়াজ। তারপর ধীরে ধীরে সময় বৃদ্ধির সাথে সাথে রজনীর শরীরের পোশাক হ্রাস পেতে লাগলো। নীল ছবির উত্তেজিত ভিডিও দেখতে দেখতে দুজনে ঝাঁপিয়ে পড়ল রজনীর শরীরের ওপর। তার শ্যামলা বরণ চোখ মুখে জোর করে চুম্বন এঁকে দিল দুই ধর্ষক। কামড়ে নিল ঠোঁট। ঘরে পোষা বিদেশি কুত্তার মতো লগলগে দুটো জিভ দিয়ে দুজন মিলে চেটে নিল রজনীর সারা শরীর। তারপর তার উলঙ্গ শরীরে
বুকে তলা পাকানো মাংসপিণ্ড 2 হাতে চটকে দিয়ে অতঃপর যৌনাঙ্গের মিলন শুরু করলো 2 জন। এইভাবে কয়েক ঘন্টা ধরে তাকে ভোগ করলো 2 জনে। তারপর জগদীশ বলল, ভাই এসব কথা যদিও সবাইকে বলে দেয় তখন কি হবে? প্রমাণ লোপাট করে দিলে কে কার কাছেই বা কি বলবে? হ্যাঁ, মানে বলতে চাইছি রজনীকে সরিয়ে দিতে পারলে সব সমস্যার সমাধান। তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তারপর তারা 2 জনে মিলে রজনীর ক্লান্ত শরীরটা ঘরের মধ্যে ফেলে রেখে জগদীশদের বাড়ির পেছনের বড় কলা গাছের বাগানে এক কোণায় গর্ত করে তারপর ঘর থেকে রজনীর ক্লান্ত শরীরটা 2 জনে মিলে বয়ে নিয়ে গিয়ে লোকচক্ষুর আড়ালে সেই গর্তের মধ্যে জ্যান্ত রজনীকে পুঁতে দেয় এবং সেই জায়গায় একটা পেয়ারা গাছের চারা লাগিয়ে জল টল দিয়ে এমন গুছিয়ে রাখে যা দেখে বোঝার সাধ্য নেই কারোর। তারপর বেশ কয়েকদিন গ্রামে পুলিশি নজরদারি চলে, তবে রজনীকে আর কেউ খুঁজে পায়নি। আর সেই দিনের সেই পাপের জন্যই আজ রজনীর আত্মা ওই 2 জনের পিছু নিয়েছে। আর জগদীশ ও সমীর রজনীর হাত থেকে বাঁচতে এই ঝড় বৃষ্টির রাতে ভিজতে ভিজতে কাকতালীয়ভাবে এসে পড়েছে জগদীশদের সেই বাগানে। অতঃপর তারা ক্লান্ত হয়ে বসে পড়েছে একটা গাছের গোড়ায়। এমন সময় তাদের চোখ চলে যায় সামনের সেই পেয়ারা গাছটার দিকে। গাছটা বেশ বড় সড়ো হয়ে উঠেছে। দেখে মনে হয় যুবতী নারী। হয়তো রজনী বেঁচে থাকলে ঠিক এত বড়ই হতো, তারও ডালে নতুন পাতা গজাতো, ফুল ফুটত। কিন্তু না, তা এরা সম্ভব হতে দেয়নি। তাই তো সেই পাপে এই বৃষ্টি মুখর পরিবেশে স্বজন হারিয়ে এইরকম মৃত্যু ভয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে জগদীশ ও সমীর। তারা 2 জনে ক্লান্ত চোখে তাকিয়ে আছে যুবতী পেয়ারা গাছটার দিকে। বৃষ্টির ফোঁটা পড়ে গাছের পাতাগুলো দুলছে, মাঝে মধ্যে বজ্রপাতের আলোয় গাছের সমস্ত শরীরটা দেখা যায়। ঠিক এই সময় হঠাৎ আকাশে বাজ পড়ায় ক্ষণিক আলোয় সমীর ও জগদীশ দেখল পেয়ারা গাছের গোড়ায় 2 হাতে মাটি ফাঁক করে দুম করে 2টো হাত উপরে উঠে এলো। সেই হাতে কোনো মাংস নেই, শুধু কঙ্কাল। তারপর ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে এলো একটা কঙ্কালসার দেহ এবং একটা কালো বাতাস সেই কঙ্কাল করটির মধ্যে এমনভাবে পাক খেতে শুরু করেছে, ওটাই যেন কঙ্কালের চালিকা শক্তি। হঠাৎ কঙ্কালটা ধীরে ধীরে ক্ষুব্ধ বাঘিনীর মতো 2 জনের দিকে এগিয়ে যেতে লাগলো। সঙ্গে সঙ্গে ক্লান্ত শরীর দিয়ে আর পালাতে না পেরে তারা 2 জনে হাত জোর করে জীবন ভিক্ষা চাইল। ক্ষমা করে দাও আমাদেরকে, ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। কিন্তু না, আজ আর কোনো ক্ষমা নেই। তাই কঙ্কাল করটির মধ্যে দিয়ে খিলখিল করে হেসে উঠে রজনী বলল, এই নে, তোদের ক্ষমা করে দিলাম। এই বলে মশা মারার মতো করে 2টো হাত দিয়ে 2 জনের মাথা দুটো ফাটিয়ে দিতেই চারিদিকে ছিটকে গিয়ে পড়ল টাটকা তাজা ঘিলু। তারপর একটা একটা করে ছিঁড়ে ফেলল 2 জনের শরীরের সমস্ত অঙ্গ। কুচি কুচি করে ছিঁড়ে উড়িয়ে দেওয়া চিঠির মতো তাদের 2 জনের শরীর এমনভাবে টুকরো টুকরো করে ফেলে রাখল সেই পৈশাচিক রমণী যে তাদেরকে আর চিহ্নিত করা সম্ভব নয়।
যে কোনটা জগদীশ আর কোনটা সমীর।